হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই যে যেখানে আছো অনেক ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের লেসন। তো বন্ধুরা, চলো আমরা চলে যাই আমাদের আলোচনায়। রুল নম্বর 21, এক নম্বর বাক্যটা খেয়াল করো। আই ক্যান স্পিক ইংলিশ। এখানে স্পিক এর স্থলে কি হবে? স্পিক হবে, স্পিক্স হবে নাকি স্পিকিং হবে? বলতে পারো কি হবে? কি হবে? স্পিক হবে। তো কেন স্পিক হলো, চলো আমরা নিয়মটা দেখে আসি। মোডাল অক্সিলারি ভার্বস অথবা মোডাল ফ্রেজের পরে ভার্ব থাকলে সেই ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? সেই ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু মোডাল অক্সিলারি ভার্বের পরে বি থাকলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। মোডাল কি? আমরা সবাই হয়তো মোডাল চিনি। মোডাল কি? সামর্থ্য, ইচ্ছা, সক্ষমতা, দায়বদ্ধতা, সম্ভাবনা ইত্যাদি বোঝাতে এই মোডাল অক্সিলারি ভার্বস বা মোডাল ফ্রেজেস ব্যবহৃত হয়। মোডাল ফ্রেজ বা মোডাল অক্সিলারি ভার্বগুলো হলো মে, মাইট, ক্যান, কুড, বি এবল টু। বি এবল টু মানে অ্যাম এবল টু, ইজ এবল টু, আর এবল টু, ওয়াজ এবল টু, ওয়ার এবল টু। শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাড টু, বি টু। বি টু মানে কি? বি টু মানে হলো অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু। অট টু, নিড, ডেয়ার, হ্যাড বেটার, উড রাদার, হ্যাড রাদার, উড বেটার ইত্যাদি। তো এগুলো আমরা কখন কোথায় ব্যবহার করি, চলো সংক্ষেপে আমরা জেনে নেই। আমরা মে মাইট ব্যবহার করে থাকি সম্ভাবনা বোঝাতে। আমরা ক্যান, কুড, বি এবল টু এগুলো ব্যবহার করে থাকি পারা অর্থে বা সামর্থ্য বোঝাতে। আবার শ্যাল, উইল এগুলো আমরা সাধারণত প্রতিজ্ঞা বোঝাতে ব্যবহার করে থাকি। আবার শুড অথবা অট টু এগুলো আমরা কোনো কিছু করা উচিত এরকম অর্থে ব্যবহার করে থাকি। ইউজ টু আমরা কোথায় ব্যবহার করি? ইউজ টু আমরা ব্যবহার করি অতীতকালে কারো কোনো কিছু অভ্যাস হয়ে গিয়েছিল, অভ্যাসগত কাজ বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। মাস্ট হ্যাভ টু অথবা হ্যাড টু এগুলো সাধারণত দায়বদ্ধতা, অর্থাৎ কোনো কিছু করতে হবে বা করা অবশ্যই উচিত সেইটা বোঝাতে মাস্ট, হ্যাভ টু এবং হ্যাড টু ব্যবহার করা হয়। নিড ব্যবহার করা হয় দরকার বোঝাতে। ডেয়ার সাহস থাকা অর্থে আমরা ডেয়ার ব্যবহার করে থাকি। আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি এই অর্থে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা কাজ করা অবশ্যই উচিত, ওইটাই করা উচিত সেটা বোঝাতে আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি। উড রাদার, হ্যাড বেটার এগুলো আমরা কখন ব্যবহার করি? উড রাদার, হ্যাড বেটার এগুলো আমরা ব্যবহার করি দুইটা কাজের মধ্যে কোনো কিছু অধিক পছন্দনীয় হলে। তাহলে 2 নম্বর বাক্য কি হবে? উই অট টু রেসপেক্ট আওয়ার সুপেরিয়র। অবভিয়াসলি এখানে রেসপেক্ট কোনো পরিবর্তন হবে না, কারণ বেস ফর্মের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি হবে? উই অট টু রেসপেক্ট আওয়ার সুপেরিয়র। 3 নম্বর বাক্য কি হবে? তোমরা অবভিয়াসলি এটা বলতে পারবে। কি হবে? আই উড রেদার ডাই দ্যান বেগ। ডাই হবে বেস ফর্ম, কারণ উড রেদার আছে যেটা হলো মোডাল ফ্রেজ। আবার লস মাস্ট বি ক্যারি আউট। দেখো এখানে মাস্ট আছে, মাস্টের পরে আবার বি আছে। মোডাল অক্সিলারি ভার্বের পরে যদি বি থাকে তাহলে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়। তাহলে আমরা এখানে কি লিখব? লস মাস্ট বি ক্যারিড আউট। রুল নম্বর 22, 1 নম্বর বাক্য দেখো। আই অ্যাম ওয়াটার ফ্লাওয়ার প্লান্টস। বলতে পারো ওয়াটারের কি ফর্ম হবে? ওয়াটার্স হবে, ওয়াটারিং হবে নাকি ওয়াটার্ড হবে? কি হবে? আই অ্যাম ওয়াটারিং ফ্লাওয়ার প্লান্টস। কেন এটা হলো, চলো আমরা দেখে আসি। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে তাহলে তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। কিন্তু এই ভার্বগুলো যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়। দেখো, আই অ্যাম ওয়াটারিং ফ্লাওয়ার প্লান্টস। আমি ফুল গাছে পানি দিচ্ছি। পানি দিচ্ছে কে? আমি। আই। যে পানি দিচ্ছে সেই সাবজেক্ট, সুতরাং এটা হলো অ্যাক্টিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস বলে এখানে ওয়াটারের সাথে আইএনজি যুক্ত হয়েছে। কিন্তু এটা যদি প্যাসিভ ভয়েস হতো, অর্থাৎ সাবজেক্টকে যদি সাবজেক্টের জায়গায় লেখা না হতো তাহলে কি হতো? তাহলে এই ভার্বের কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হতো। 2 নম্বর বাক্যটা খেয়াল করো। ইট হ্যাজ বিন রেইন সিন্স মর্নিং। কি হবে রেইনের? রেইনিং হবে নাকি রেইনড হবে নাকি রেইনস হবে? অবভিয়াসলি রেইনিং হবে, কারণ হ্যাজ বিন দেওয়া আছে আর এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে কি হবে? ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। উই আর ইনভাইট টু দ্য ওয়েডিং। আমাদের বিয়েতে দাওয়াত দেওয়া হয়। দেখো আমরা কিন্তু দাওয়াত দেইনি,
আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। তাহলে এই বাক্যটা আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় নেই, বরং অবজেক্টকে সাবজেক্টের জায়গায় ব্যবহার করা হয়েছে। তার মানে এইটা হলো প্যাসিভ ভয়েসের বাক্য। তাহলে যদি বাক্যটা প্যাসিভ ভয়েসের হয় তাহলে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, উইল হ্যাভ বিন এগুলোর পরে আমরা কি লিখবো? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবো। তাহলে আমরা এখানে কি লিখবো? উই আর ইনভাইটেড টু দ্য ওয়েডিং। রোল নম্বর 23, 1 নম্বর বাক্য দেখো, আই হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক। বলো তো ফিনিশের কোন ফর্ম হবে? ফিনিশিং হবে, ফিনিশেস হবে, নাকি ফিনিশড হবে? কি হবে? ফিনিশড। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। কেন ফিনিশড হলো? আসো আমরা নিয়মটা জেনে নিই। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে, এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, অথবা যদি বিং উল্লেখ থাকে, এবং নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়। কোথায় কোথায় পাস্ট পার্টিসিপল লিখতে হয়? অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, অথবা যদি বিং উল্লেখ থাকে, বিইআইএনজি, বিং উল্লেখ থাকে, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়। আবার নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হয়। তাহলে 2 নম্বর বাক্য দেখো, আ কাইট ইজ বিং মেক বাই রনি। আমরা দেখছি এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। কিভাবে আমরা বুঝলাম? বাই রনি লেখা আছে, মানে সাবজেক্টকে অবজেক্ট করে লেখা আছে এবং তার আগে বাই লেখা আছে। তাহলে এটা প্যাসিভ ভয়েস এবং বিং আছে। আমরা একটু আগেই জেনে আসলাম বিং এর পরে কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে আমরা কি লিখবো? আ কাইট ইজ বিং মেড বাই রনি। 3 নম্বর বাক্য দেখো, হ্যাভিং ক্লোজ দ্য ডোর আই ওয়েন্ট আউট। কি আছে? হ্যাভিং এবং ক্লোজ কিন্তু নন ফাইনাইট ভার্ব। এটা কিন্তু কোনো মেইন ভার্ব না, কারণ মেইন ভার্ব হলে তার আগে সাবজেক্ট থাকতো এবং সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী এই ভার্বের পরিবর্তন হতো, কিন্তু এখানে কোনো সাবজেক্টই নেই, সুতরাং এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের 3টা ফর্মই হতে পারে, এর বাইরে কোনো ফর্ম হতে পারে না। সেই 3টা ফর্ম কি কি? আইএনজি হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে এবং তার আগে টু বসতে পারে। আবার কখনো কখনো বেয়ার ইনফিনিটিভ, মানে ইনফিনিটিভ ফর্ম কিন্তু টু থাকে না, এরকমও দেখা যায়। তাহলে আমরা এখানে হ্যাভিং এর পরে কি লিখব? আমরা লিখব হ্যাভিং এর পরে ক্লোজড, কারণ একটু আগেই আমরা নিয়মে জেনে আসলাম যে নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। তাহলে আমরা লিখব হ্যাভিং ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট আউট। এখন আমরা প্রিপজিশনের পরে ভার্বের কি রকম ফর্ম বসে, অর্থাৎ প্রিপজিশনের পরে রাইট ফর্ম অফ ভার্বের কি রকম রূপ হয়, আমরা সেটা এখন জেনে নিব। রুল নম্বর 24, I am fond of read story book. রিডের কোন ফর্ম হবে? রিড হবে, রিডস হবে, নাকি রিডিং হবে? কি হবে? রিডিং হবে। I am fond of reading story book. কেন রিডিং স্টোরি বুকস হলো? আসো আমরা নিয়মটা জেনে নেই। প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, কিন্তু টু এবং ইন অর্ডার টু এর পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হয় না। কি হয় সেক্ষেত্রে? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে 2 নম্বর বাক্য কি হবে? she will call me after arrive at my office. দেখো আফটার আছে, তো আফটার তো টু এবং ইন অর্ডার টু না, তাহলে কি লিখবো আমরা? অ্যারাইভিং। she will call me after arriving at my office. 3 নম্বর বাক্য খেয়াল করে দেখো, জহির went out to find his brother শহীদুল্লাহ কায়সার। কি আছে এখানে? টু আছে। টু এর পরে ভার্বের কোন ফর্ম হবে? ডেফিনেটলি ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আমরা কি লিখবো? জহির ওয়েন্ট আউট টু ফাইন্ড হিজ ব্রাদার শহীদুল্লাহ কায়সার। রুল নম্বর 25, আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু রিড বুকস। বলো তো এখানে রিডের কোন ফর্ম হবে? রিডিং হবে, রিড হবে, নাকি রেড হবে? কি হবে? আইএনজি যোগ হবে, রিডিং হবে। তাহলে বাক্যটা কি হবে? আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ আ ভিউ টু রিডিং বুকস। কেন রিডিং হলো? আসো আমরা নিয়মটা জেনে নেই। নিচের এই ভার্ব, ওয়ার্ড অথবা ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তোমরা নিচে এই যে ওয়ার্ড বা ফ্রেজগুলোর যে লিস্ট দেখতে পাচ্ছ, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এগুলো কি কি? উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু এবং ফর কিন্তু একই রকম মিনিং। লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু, উইথ অ্যান আই টু, বি ইউজ টু। এই যে বি মানে কিন্তু অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। গেট ইউজ টু, প্রেফার টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আবার মাইন্ড, ওর্থ, ফিল, লাইক এই ভার্বগুলো থাকলে তারপরে যে আরেকটা ভার্ব বসে সেই ভার্বের সাথেও আইএনজি যোগ করতে হয়। আবার ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড এইগুলো যদি থাকে এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। আবার ক্যান নট বিয়ার, কুড নট বিয়ার
এগুলোর পরেও ভার্বের সাথে আইএনজি যোগ করে বসাতে হয়। তাহলে এবার 2 নম্বর বাক্যটা খেয়াল করে দেখো, শি ইজ গেটিং ইউজ টু ওয়েক আপ আর্লি ফর হার নিউ জব। সে তার নতুন চাকরির জন্য সকাল সকাল ঘুম থেকে উঠছে। তাহলে আমরা এখানে ওয়েকের কোন ফর্ম বসাবো? সার্টেনলি আইএনজি ফর্ম বসাবো, কারণ গেট ইউজ টু আছে। গেট ইউজ টুর পরে আমরা একটু আগেই দেখে এসেছি যে আইএনজি ফর্ম বসে। তাহলে আমরা লিখব শি ইজ গেটিং ইউজ টু ওয়েকিং আপ আর্লি ফর হার নিউ জব। 3 নম্বর বাক্য খেয়াল করে দেখো, আই হ্যাভ লিভড হেয়ার ফর 10 years নাও সো আই এম ইউজ টু ড্রাইভ ইন দ্য সিটি। তাহলে ড্রাইভের কোন ফর্ম আমরা এখানে লিখব? আমরা এখানে আইএনজি ফর্ম লিখব, কারণ এখানে ইউজ টু আছে। আমরা নিয়মে দেখে এসেছি যে বি ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমাদের এই বাক্যটা কি হবে? আই হ্যাভ লিভড হেয়ার ফর 10 years নাও সো আই এম ইউজ টু ড্রাইভিং ইন দ্য সিটি। 4 নম্বর দেখো, আই গট ইউজ টু লিভ ইন কানাডা ইন স্পাইট অফ দ্য কোল্ড ওয়েদার। কোল্ড ওয়েদার সত্ত্বেও আমি কানাডায় বসবাস করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। তাহলে গেট ইউজ টুর পরে ভার্বের আমরা কোন ফর্ম লিখব? আমরা কি লিখব? আইএনজি ফর্ম লিখব। তাহলে কি লিখব? আই গট ইউজ টু লিভিং ইন কানাডা ইন স্পাইট অফ দ্য কোল্ড ওয়েদার। 5 নম্বর বাক্য আমরা কি লিখব? উড ইউ মাইন্ড ওপেন দ্য ডোর। আমরা দেখেছি মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করার কথা বলা হয়েছে। তাহলে আমরা লিখব উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। 4 নম্বর বাক্য দেখো, হিজ নিউ বুক ইজ ডেফিনেটলি ওর্থ রিড। আমরা পড়ে এসেছি যে ওর্থ এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে আমরা লিখব হিজ নিউ বুক ইজ ডেফিনেটলি ওর্থ রিডিং। রুল নম্বর 26, স্টপ রাইট। বলো তো রাইটের কোন ফর্ম হবে? আমরা এখানে লিখব রাইটিং। স্টপ রাইটিং। কেন স্টপের পরে আমরা রাইটিং লিখলাম, কেন টু রাইট লিখলাম না? আসো আমরা নিয়মটা জেনে নেই। স্টার্ট, বিগিন, কমেন্স, কন্টিনিউ, স্টপ, লাইক, ডিসলাইক, ইমাজিন, এনজয়, হেট, গিভ, ডিনাই, অ্যাডমিট, কনফেস, অ্যাভয়েড, প্র্যাকটিস, প্রিভেন্ট, কালেক্ট, রেগ্রেট, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, সাজেস্ট, টলারেট, অ্যাপ্রিসিয়েট, কমপ্লিট, এক্সকিউজ, ফিনিশ, ফরগিভ, হিন্ডার, কিপ, মিস, পার্ডন, মেনশন। এই ভার্বগুলো যদি থাকে তারপরে যে ভার্ব বসে সেই ভার্বগুলোর সাথে আইএনজি যোগ করতে হয়। কি করতে হয়? এই ভার্বগুলোর পরে অন্য যে ভার্ব বসে তার সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে 2 নম্বর সেন্টেন্স দেখো, অ্যাভয়েড মিক্স উইথ দ্য ব্যাড বয়েজ। আমরা মিক্সের কোন ফর্ম লিখব? সার্টেনলি আমরা এখানে আইএনজি ফর্ম মিক্সিং লিখব। অ্যাভয়েড মিক্সিং উইথ দ্য ব্যাড বয়েজ। অনুরূপভাবে, অ্যাট লাস্ট স্যালি বিগান সিঙ্গিং আ সং। মাই ফাদার ডিসলাইকস সিঙ্গিং অ্যাট ডে টাইম। I can't imagine talking to you. Rule number 27. He had planned leave day before yesterday. এখানে live এর কোন ফর্ম হবে? lives হবে, living হবে নাকি lived হবে? কি হবে? to live হবে। He had planned to leave day before yesterday. কেন এখানে ইনফিনিটিভ ফর্ম হলো? আসো আমরা নিয়মটা জেনে আসি। wait, want, demand, hope, expect, pretend, agree, deserve, fail, hesitate, manage, arrange, ask, claim, decide, offer, plan, prepare, promise, refuse, tend, threaten ইত্যাদির পরে যে ভার্ব বসে তার ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে 2 নম্বর বাক্য আমরা কি লিখব? we demanded to know our status। 3 নম্বর বাক্য কি লিখব? he wanted to speak with his friends. The weather tends to improve in May. You can hope to get a new job. এবার দেখো রুল নম্বর 28, প্লিজ টু টেক আ কাপ অফ টি। প্লিজ এর পরে টু টেক আ কাপ অফ টি আছে। টু টেক এর কোন ফর্ম হবে বলতে পারো? প্লিজ টেক আ কাপ অফ টি। খেয়াল করে দেখো, প্লিজটা বাদ দিলে যে অংশ থাকে সেটা একটা ইম্পারেটিভ ফর্ম। যদি ইম্পারেটিভ মুডে থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, ইনফিনিটিভ ফর্ম নয়। তাহলে আমরা এই নিয়মটা জেনে নেই। প্লিজ, লেট, সি, ওয়াজ, হিয়ার, ফাইন্ড, বিহোল্ড এর পরবর্তী ভার্বের বেস ফর্ম অথবা ওয়্যার ইনফিনিটিভ ফর্ম বসাতে হয়। তাহলে 2 নম্বর বাক্য আমরা কি লিখব? লেট হিম ডু দ্য ওয়ার্ক। আমরা টু উঠায় দিব, শুধু ডু লিখব। কি লিখব? লেট হিম ডু দ্য ওয়ার্ক। অনুরূপভাবে 3 নম্বর বাক্য, রাহা মেড মি গো উইথ হার। উই স দ্য বয় টক টু দ্য প্রিন্সিপাল, নট টু টক।
কিন্তু লেট ছাড়া প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এই ভার্বগুলোর পরে যে অন্য ভার্ব বসে তার আগে টু বসাতে হয়। যেমন উই আর মেড গো উইথ হার, এখানে কিন্তু শুধু গো হবে না, অর্থাৎ বেস ফর্ম হবে না। কি লিখতে হবে এখানে? টু গো উইথ হার। তাহলে লিখবো উই আর মেড টু গো উইথ হার। আই এম প্লিজড মিট ইউ, কি হবে এখানে? কিন্তু টু মিট হবে, শুধু মিট হবে না। তাহলে আই এম প্লিজড টু মিট ইউ। 1 নম্বর বাক্যটা খেয়াল করে দেখো, উই ওয়াচড দ্য বার্ড মেক আ নেস্ট। বলো তো মেকের জায়গায় কি বসবে? মেক বসবে, মেড বসবে, নাকি মেকিং বসবে? কি বসবে? সার্টেনলি মেকিং বসবে। কেন মেকিং বসলো? আসো আমরা নিয়মটা দেখে আসি। সি, ওয়াজ, হেয়ার, ফাইন্ড, বিহোল্ড এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে এই ভার্বগুলোর পরবর্তী যে ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করাই উত্তম। এক্ষেত্রে ওই ভার্বগুলোর দ্বারা চলমান কোনো ঘটনা বোঝানো হয়। তবে ফাইন্ড ব্যতীত অন্য ভার্বগুলো অর্থাৎ সি, ওয়াজ, হেয়ার, বিহোল্ড এই ভার্বগুলোর বেয়ার ইনফিনিটিভ ফর্মের ব্যবহারও লক্ষ্য করা যায়। তার মানে উই ওয়াচড দ্য বার্ড মেকিং আ নেস্ট এটাও লেখা যাবে, আবার উই ওয়াচড দ্য বার্ড মেক আ নেস্ট এটাও লেখা যাবে। 2 নম্বর বাক্য কি হবে? উই ফাউন্ড দেম প্লে। বলো তো কি হবে? প্লেয়িং হবে। উই ফাউন্ড দেম প্লেয়িং। দেখো বলা হয়েছে ফাইন্ড ব্যতীত অন্যান্য ভার্বগুলোর বেয়ার ইনফিনিটিভ ফর্মও লেখা যাবে, আবার আইএনজি ফর্মও লেখা যাবে। এখানে কিন্তু ফাউন্ড আছে, তার মানে এখানে প্লেয়িং লিখতে হবে, টু প্লে লিখলে হবে না। I heard a cuckoo sing a sweet song. বলো তো সিং এর কোন ফর্ম হবে? কি হবে? আইএনজি ফর্ম হবে, আবার এখানে বেয়ার ইনফিনিটিভ ফর্মও হবে। তাহলে বাক্যটা কিভাবে লিখতে পারবো আমরা? আই হেয়ার্ড আ কুকু সিঙ্গিং আ সুইট সং, অথবা আই হেয়ার্ড আ কুকু সিং আ সুইট সং। আমরা 4 নম্বর বাক্যটা তাহলে কিভাবে লিখব? দ্য অডিয়েন্স স অ্যান অ্যাথলেট পারফর্মিং অ্যাক্রোবেট, অথবা পারফর্ম অ্যাক্রোবেট। তাহলে এখানে পারফর্মের সাথে আইএনজি যোগ করেও লেখা যাবে, আবার পারফর্মও লেখা যাবে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ ফর্মও লেখা যাবে। ভিউয়ার্স, তাহলে আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা অ্যাডভান্সড লেভেলের আরও কিছু রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম নিয়ে আলোচনা করব এবং এর মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ ভার্ব আপাতত শেষ করব। তো সবাই ভালো থাকো, আবারও দেখা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।